হ্যালো এভরিওয়ান, আমি শ্রী। আমার নতুন ইউটিউব চ্যানেল গল্পের লাইব্রেরিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের অরণ্যপ্রিয় কিংবদন্তি লেখক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প কুশল পাহাড়ি পাঠ করে শোনাব। ভাদ্রের শেষে মনোহরপুর বেড়াতে গিয়েছিলাম সেবার। কাছেই অরণ্যময় সুন্দরগড় স্টেট। মনোহরপুর স্থানটা চারিধারে শৈলাচলে ঘেরা। বেড়াতে এসেছিলুম 2 দিনের জন্য। এখানে থাকবো ঠিক করেছিলুম ডাক বাংলোয়, কিন্তু আলাপ হয়ে গেল স্থানীয় এক বাঙালি ভদ্রলোকের সঙ্গে। তিনি নিয়ে গেলেন তার বাসায়, ছাড়লেন না কিছুতেই। আমি বললাম, আপনার অসুবিধা হবে, হয়তো বেশি দিন থাকব। তিনি মৃদু এসে স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, বাঁচলুম, 2 মাসের বেশিও কি থাকবে? না। থাকুন না। না। তবে কেন কিন্তু কিন্তু করছেন? প্রবাসী বাঙালির বন্ধু বাঙালি, স্বদেশে তা নয়। জানেন তো সঞ্জীববাবুর উক্তি, যতদিন ইচ্ছে থাকুন, নিজের বাড়ি মনে ভাবলেন। মনোহরপুর থেকে নক্রোশ দূরে কুশল পাহাড়ির ভৈরব থান, অর্থাৎ দেবতার ক্ষেত্র। একদিন মন্মথবাবু বললেন, যাবেন সতীশবাবু একটা খুব ভালো জায়গায়? কোথায়? ভালো সাধু একজন আছেন ওখানে, বড্ড জঙ্গল, রাস্তাও দুর্গম, গরুর গাড়িতে যেতে হবে। আমার সাধু সন্ন্যাসীতে দরকার নেই, জঙ্গল আছে তো, রাম জঙ্গল, তবে যাব। সুন্দরগড় অরণ্য প্রকৃতির লীলানিকেতন। পথে পথে করম গাছের ফুলের ঝরা পাপড়ি বিছানো, লম্বা ঠোঁট ধনেশ পাখি ও বনটিয়া ডালে ডালে বেড়াচ্ছে। কচ্ছিৎ কোনো পর্বতচূড়ায় প্রভাতের সোনালি রোদ এলানো, কোথাও কোনো পার্বত্য ঝর্ণার জলের ধারে লোহা জালে ফুল ফুটে পাথরে ঢেকে ফেলেছে। পথেরও শেষ নেই, অরণ্যেরও শেষ নেই, মুক্ত শৈলমালা বেষ্টিত ভূমিশ্রীরও শেষ নেই, প্রান্তরেরও শেষ নেই। বনে বনে ময়ূর, বনে বনে কোটরা, ভাল্লুক, লেপার্ড। গরুর গাড়ি চলেছে মন্থর গতিতে। কখনো ঢালু পাহাড়ি পথ উঠছে আমলকি গাছের ফল ভাড়ানত শাখা প্রশাখার ছই ঘেঁষে, কখনো ফুল ছড়ানো উপত্যকা বেয়ে নামছে জল ভরা নালার দিকে। কালী পাহাড়ের শৃঙ্গ ঠেলে উঠছে ঘন বনের ওপরে, ভিসুভিয়াসের মোচাকৃত শিখর দেশের মতন। সকালে গরুর গাড়ি ছাড়া হয়েছিল। সঙ্গে ছিল চিড়ে, চিনি, কলা, দই, পাকা পেঁপে, বাড়ির তৈরি ক্ষীরের সন্দেশ ও আচার। পথে জোগাড় করে নিলাম বড় বড় ডাসা আমলকি, পাকা বনডুমুর, কাঁচরাদাম শাক। বর্ষার দিনে পথের এই সৌন্দর্যের তুলনা হয় না। সেদিন ভাবছিলুম, আজ এ বন যেন শেষ না হয়। শেষ হলেই তো এ মায়া ফুরিয়ে যাবে। আবার পড়বে লোকালয়, তক্ষুনি শুরু হবে ব্ল্যাক মার্কেট, খবরের কাগজ, হপ্তায় একদিন ভাত খেয়েও উপদেশ, উদ্বাস্তু সমস্যা। এইরকম মায়া জগতের মধ্যে দিয়ে যতদিন চলে চলুক গাড়ি। বেলা 12টা। একটা কি বন্য নদী বনের ছায়ায় ছায়ায় ছোট জলপ্রপাত তৈরি করে লাফাতে লাফাতে ছুটে চলেছে, বর্ষার উচ্ছল জলস্রোতে প্রাণবন্ত। বললাম সঙ্গীকে, কি নদী মশাই? কোয়েল নদীর শাখা। দক্ষিণ কোয়েল? নিশ্চয়ই। এই নদীর জলে একরকম পাথর পাওয়া যায়, বেশ সুন্দর রং। আপনাকে দেখাবো, মনে হবে চাইনিজ জেড। আসুন, আগে একটা বড় পাথর আছে, তার ওপর বসে খাওয়া দাওয়া করা যাবে। আপনি কতবার এসেছেন এদিকে? ভৈরব থানের সাধুজির সঙ্গে দেখা করতে 4 বার এসেছি। দেখবেন তিনি সাধারণ সাধু নন, ভক্তি হবে আপনার। এমন কি আপনারও বলা উচিত ছিল বোধহয়। আমার মতামত তো কাল শুনলেনি। সেই প্রকাণ্ড পাথরখানাতে একটা শতরঞ্জি বিছিয়ে আমরা বসে পড়লুম। ক্ষুধার উদ্রেক হয়েছিল। এ উক্তি আমাদের পেটের অবস্থার তুলনায় নিতান্ত অপ্রতুল ও অবাস্তব। ক্ষুধায় আমাদের পেটের ভেতরটা দাউ দাউ করে জ্বলছিল। এদেশের জলের গুণ আছে বটে। অগ্নিমান্দে ভুগছিলাম গত 1 বছর। ক্ষুধাবোধ একেবারে ছিল না। বেশ পেট ভরে চিড়ে, দই ও ফল খেয়ে ঝর্ণার নির্মল জল পান করে আবার গাড়ি ছেড়ে দিলাম। এবার অনেকটা পথ আমরা হেঁটে গেলাম।
কেননা সবসময় গরুর গাড়িতে যাওয়া বড়ই কষ্টকর। ছায়াস্নিগ্ধ বনবীথিতে বন্যকুসুম সৌরভ ছড়িয়ে দিয়েছে ঠান্ডা বাতাসে। অলস হয়ে এসেছে মধ্যাহ্নটি। এই দীর্ঘ অবকাশমুখর নিভৃত নির্জন অরণ্যপথে কুঞ্জবনে শুধু পাখির মেলা, শুধুই ডানা মেঘে উড়ে যাওয়া মাথার ওপরকার নীল আকাশের মাঝখানে শুধুই ঘুঘুর ডাক, দূরে দূরে গাছপালার মগডালে। বর্ষার মেঘ ওঠেনি তাই রক্ষে। একটা কথা আমার মনে হচ্ছিল, নাগরিক জীবন থেকে বহু দূরের এইসব বনপথ সম্পূর্ণ নিরাপদ। চুরি ডাকাতি এখানকার লোকেরা জানে না। সঙ্গী বললেন, এদের কাছে টাকার বাক্স রেখে যাবেন, চেনেন না চেনেন এসে আবার নিয়ে যাবেন। আমি জানি। রাস্তাঘাটে মেরে ধরে নেয় না, রিভলভার নেই, হাত বোমা নেই, জিপ নেই, ওসব শোনেনি কখনো এরা। চুরিই জানে না। চলে কি করে এদের? চাষ তো তেমন দেখছি নে। বেরোহর জাত এদিকে বেশি। তারা বনের গাছে শিমের লতা তুলে দেয় যেখানে সেখানে, ওই শিমই তাদের খাদ্য। আর পাখি, খরগোশ, গিরগিটি, সাপ সবই ওদের খাদ্য। অল্পে সন্তুষ্ট, খাটতে চায় না। মহুয়ার তারিখে 3 দিন বুধ হয়ে রইল। টাকার মূল্য বোঝে খুব কমই। একটি বিরহর পরিবারের পর্ণকুটির পড়ল পথের পাশে, বনের আড়ালে। পুরুষ নেই। মেয়েরা চিড়ে করছে। সুন্দর সুঠাম দেহভঙ্গি, অটুট স্বাস্থ্য উপচে পড়ছে সারা শরীরে। মুখের হাসি পবিত্র, সলজ্জ। ওদের ঘরের কাছে অন্য কোনো ঘর নেই, আছে দূরে দূরে। কোনো বাঙালির মেয়ে এই নিবিড় বনের মধ্যে এমন ধারা পর্ণকুটিরে একা ছেলেপুলে নিয়ে থাকতে পারবেন না একদিনও। তাদের সভ্যতা, দুর্বল মন, বাঘ ভাল্লুক ভূতের ভয়ে আড়ষ্ট হয়ে যাবে একদিনে। হাতে পায়ে খিল লাগবে। সভ্যতা আমাদের শরীর ও মন নিস্তেজ করে দিয়েছে। এই কথার সত্যতা শহর থেকে তত উপলব্ধি করা যাবে না। এক ট্রাম স্টপ থেকে অন্য ট্রাম স্টপ পর্যন্ত যেতে হলে যেখানে লোকে ট্রামে ওঠে, সেখানে থেকে বুঝতে পারা যায় না মুক্ত অরণ্য জীবনের সাহস, শক্তি, তেজ, কষ্ট, সহিষ্ণুতা। ভালো করে বুঝলাম সেটা আজ। অস্তদিগন্ত পাটল বর্ণের রঙে আকাশ রাঙিয়েছে। বনতরু শীর্ষে শীর্ষে রাঙা আলো, লতার দুলুনি ঝোপে ঝোপে। সে সময় ভৈরব থানে আমরা পৌঁছে গেলাম। সাথী বললেন, সঙ্গে মশারি আছে আমাদের? নেই। তবে মশা খুব? মনে হচ্ছে এখানে মশা আছে। চিনে ধূপ 2-1টা সুটকেসে আছে। জ্বালাবো এখন? থাকবো কোথায়? একটা ঘর আছে, সেখানে কেউ থাকে না। গাড়োয়ানকে দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। রান্না করা যাবে রাত্রে। খুব ভালো। এ তো এক রকমের পিকনিক। এখন মনে হচ্ছে মেয়েদের নিয়ে এলে খুব আমোদ হতো। সামনে পূর্ণিমায় মেলা হবে এখানে। কলকাতা থেকে মা লক্ষ্মীকে নিয়ে আসুন সে সময়। চমৎকার হবে। সাধুদের সঙ্গে দেখা হবে না এখন? নিশ্চয়ই হবে। চলুন। ডেরা ঠিক করে নিয়ে তারপর ওখানে যাওয়া যাবে। বাসা ঠিক হয়ে গেল তখনই। বেশি পরিষ্কার করতে হলো না। কিন্তু ঘরের মেঝেতে গোটাকত গর্ত দেখে মেজাজ খারাপ হয়ে গেল। এই বর্ষাকালে গর্ত যেখানে থাকে সেখানে বিষাক্ত সাপের আড্ডা। কি করা যায়? আমার সঙ্গী বললেন, অত ভয় পাবেন না, রান্না তো শেষ করি আগে। মঙ্গল টুডু বলে একজন সাঁওতালের সঙ্গে কাঠের কথা বলতে সে কাঠ এনে দিতে রাজি হলো। 4 পয়সা মাত্র চুক্তি। আমাদের রান্নার সব কাঠ এনে দেবে। সেই বললে, কোন ঘরে রান্না করছিস তোরা? নাট মন্দিরে। কেনে রে, ওটায় যাসনি? ঘাটোয়ালি বাংলায় যা। তোদের জন্যই তো ঘাটোয়াল সাহেবের বাংলো খোলা থাকে। নিয়ে যাব চল সেখানে। মঙ্গল টুডু আমাদের কাঠ ও জল এনে দিয়ে রান্নায় সাহায্য করলে। ঘাটোয়ালি বাংলোয় আমরা গেলাম রান্না খাওয়ার পরে। তখন সন্ধে হওয়ায় পর ঘন্টা 2 কেটে গিয়েছিল। ঘাটোয়ালি বাংলোটি খড়ের ঘর বটে, কিন্তু সিমেন্টের মেঝে। চেয়ার টেবিল খাটিয়া সব সাজানো আছে, এমনকি জানলায় দরজায় পর্দা পর্যন্ত। শিমুল সালের ঘাটোয়ালি জমিদার গভর্নমেন্ট বন বিভাগের
উচ্চপদস্থ কর্মচারীদের বাসের জন্য এই বাংলো ঘর করে দিয়েছেন এবং তার খরচ এটার মেরামত, পরিষ্কার ইত্যাদি চালু রেখেছেন। দয়া করে নয়, ঘাটোয়ালি আইন অনুসারে বাধ্য হয়ে। আমরা গভর্নমেন্টের কর্মচারী নই বটে, কিন্তু বাঙালি ভদ্রলোক, সুতরাং 7 খুন মাপ। চৌকিদার তক্ষুনি সেলাম বাজিয়ে ঘর খুলে দিলে। এইবার সাধুদের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য আমরা বেরুলাম। মঙ্গল টুডু আমাদের সঙ্গেই ছিল। সে আমাদের জানালে সাধু খুব বড়, মৌন থাকেন দিনে, রাত্রে কথা বলেন। সাধু দেখে বিস্মিত হলাম। প্রায় 70-এর কাছাকাছি বয়স হবে। আবক্ষ বিলম্বিত শ্বেত শুশ্রু, গলায় তুলসীর মালা, হৃষ্টপুষ্ট নাদুস নুদুস দেহ, পিতৃস্নেহভরা শান্ত বড় বড় চোখ দুটি। বাঙালি সাধু, মানভূম জেলায় বাড়ি ছিল। 17 বছর বয়স থেকে উদাসী গৃহত্যাগী। সব খোলাখুলি বললেন আমাদের কাছে। সাধু সুলভ গর্বের অস্পষ্টতা নেই তার। সাধুজি বসেছিলেন একটা সুপ্রাচীন বিশাল শালতরুর গুড়ি ঘেঁষে খুব বড় ও চওড়া একখানা মসৃণ শিলাখণ্ডের ওপর। শুক্লা নবমী তিথির জ্যোৎস্নার ডালপালার ফাঁকে ওর আসনে এসে পড়ছে। কুশল পাহাড়ি শৈলশ্রেণী ভৈরবথানকে চারিদিকে ঘিরেছে। বহু পুরাতন পাথরের চাই, সব যেন এখানে সুপ্রাচীন। প্রাচীন সাধু, প্রাচীন শালবৃক্ষ, প্রাচীন শিলাসন, প্রাচীন অরণ্যভূমি। মনে হলো এ পরিবেশ ছেড়ে আর কোথাও যাচ্ছি না, থেকে যাই এখানেই। ঋষি, সাধু, প্রবক্তাদের জ্যোতির্বাহিনী এখানেই। এ জিনিস আর কোথাও পাবো না। সুন্দরগড় রাজ্যে এই সুদূর বনভূমিতে যে বৃদ্ধ পিতৃবৎ স্নেহশীল ব্রহ্মর্গ ঋষির পাদমূলে এসে আজ পৌঁছেছি, তিনিই মনে শান্তি এনে দেবেন। পথে ঘাটে এই দুর্লভ জিনিসের সন্ধান মেলে না। আরও মুগ্ধ হলাম যখন সাধুজি ঈশোপনিষদের একটি শ্লোক উচ্চারণ করে তার ব্যাখ্যা করতে লাগলেন। বারবার বলতে লাগলেন, কবি মনীষী পরিভূ স্বয়ংভূ। শ্লোকটির মধ্যেকার কবি কথাটির অর্থ বৃদ্ধ। সাধুর মুখের সেই মধুর গম্ভীর বাণী আজও কানে বাজছে। কবি তিনি বটেন বাবা। এখানে বসে বসে দেখি এই শালগাছটাতে ফুল ফোটে, বর্ষাকালে পাহাড়ে ময়ূর ডাকে, ঝর্ণা দিয়ে জল বয়ে যায়। তখন ভাবি কবি বটে তিনি। আমি কিছু পাইনি বাবা, ভরং দেখেছ এইসব বাইরে, ভেতরের জ্ঞান কিছু হয়নি। তবে দেখতে চেয়েছি তাকে, তার এই কবিরূপ দেখে ধন্য হয়েছি। এইসব বছর 7 আগেকার কথা। আবার কলকাতার শহরে দুবেলা নিয়মিত অফিস করছি। অর্থের সচ্ছলতা এমন নেই যে যখন তখন বা প্রতি বৎসর বেরিয়ে যাব বেড়াতে। সেদিন একটা পার্টিতে গিয়েছিলাম, বড়লোকের বাড়ির পার্টি। অনেক বড়লোকের আনাগোনা দেখলাম, ক্রাইসলার হাঁকিয়ে, বুইক হাঁকিয়ে, মিনার্ভা হাঁকিয়ে। বেশ সুন্দর সব চেহারা, কেতাদুরস্ত সাজগোজ। কিন্তু এত সব শিক্ষিত সম্ভ্রান্ত অবস্থাপন্ন লোকের সম্মেলনে সেদিন যা আশা করে গিয়েছিলুম তা পেলাম কই। শুধুই শুনলাম বৈষয়িক কথাবার্তা। যেমন, দেওঘরের বাড়িটাতে এবার যাওয়া হলো না। বড় ছেলের ইচ্ছা, আরও কিছু ফার্নিচার কিনে পাঠিয়ে দিলাম। কেউ গেল না গতবার, এবারও না। ওটা রাখবো না। আমরা তো নিজেই সময় নেই যাওয়ার, ছেলেরাও যেতে চায় না। বিশনলাল দালাল 40,000 দর দিয়েছিল মার্চ মাসে। আমার স্ত্রীর ইচ্ছা নয়, বাড়ি বেচি, অথচ যাওয়া হয় না। আপনার রিজেন্ট পার্কের জমিটাতে কিছু করলেন? হ্যাঁ, প্ল্যান স্যাংশন করতে দেওয়া হয়েছে। 80,000-এর ওপর এস্টিমেট দিয়েছে বাগচি, ওরাই করবে। পি ঘোষেলের বাড়িটা তো বাগচিই করলো, চমৎকার করেছে। অথবা ইলেকশনের আগে এইসব মজুর শ্রমিকদের গোলমাল কেমন মনে করেন? ভালো না, সব জায়গায় চলছে। যেসব পার্টি মনে ভাবুন এদের সপক্ষে যাবে না, ইলেকশনের সময় তাদের মুশকিলে পড়তে হবে। সে তো বোঝাই যাচ্ছে। ইলেকশনের আগে দেশের মধ্যে বিরোধ দলাদলির ফল এই দাঁড়াবে। তারপর চলল বিশ্লেষণ, রাজনৈতিক তথ্যের বিশ্লেষণ। সে বৈদ্যুতিক আলোয় আলোকিত
সুরের সুশিক্ষিত ভদ্র সমাগমের মধ্যে বসে আমার মনে আসছিল কুশল পাহাড়ির সেই প্রাচীন সাধুর কথা। তার সেই সুন্দর সরল বাণী নির্জন বনানী ঘেরা বটতলাটিতে যা রাত্রে উচ্চারিত হয়েছিল, ওখানে বসে আবার তারই স্মৃতি উঠল জেগে। অতীত দিনের দ্রুত আধভোলা আধো মনে পড়া কোনো মধুর গানের একটি চরণের মতন। আরেকটি কথা তিনি বলেছিলেন, কি অদ্ভুত বাণী ছিল সেই ভরা ভাদরের বেদশকুঞ্জে ও শালবিধির পরিবেষ্টনীতে। মস্ত বড় একটি বাণী। বলেছিলেন তিনি, মুক্তির ধারণা বন্ধন আছে বলেই আসে। যথার্থ বিচারের দৃষ্টিতে মানুষের মুক্তিও নেই, বন্ধনও নেই। ব্রহ্ম এক অচিন রাজ্য। যে সেখানে যায় সেই বোঝে ব্রহ্ম দ্বৈতও নয়, অদ্বৈতও নয়। তিনি শাস্ত্রেরও পারে, বাদানুবাদেরও পারে। দ্বৈতবাদের প্রতিপাদ্য নয়, অদ্বৈতবাদেরও প্রাপ্য নয়। অনুভূতি একমাত্র জিনিস। মানুষ মুক্ত আছেই, কেবল সে সম্বন্ধে সচেতন নয় সে। মানুষ সদা মুক্ত, সে মানুষ। কিছু পড়তে হবে না, কিছু সাধনা করতে হবে না। অনুভূতি উত্তরায়ণের সেই অভিযাত্রী, যা তাকে পলকে মুক্তির জ্যোতির্লোকে নিয়ে গিয়ে তুলতে পারে। বিশ্বাস করো বাবা, মানুষ মুক্ত। সেই নিজেই নিজেকে বেঁধেছে, সেই অনুভব করুক সে মুক্ত। সে মানুষ, সে মুক্ত।